আগের ভিডিওতে আমরা ডিএনএ প্যাকেজিং নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে ডিএনএ প্যাকেজিংয়ের শেষ পর্যন্ত আমরা কিন্তু ক্রোমোজোমের ছবি দেখেছিলাম। আর যেখানে এই ভিডিওতে আমাদের কিন্তু সেই ক্রোমোজোমের আলটিমেট মরফোলজি বা স্ট্রাকচার নিয়ে আলোচনা করার বিষয়বস্তু। আমরা মোটামুটি এখানে একটা ক্রোমোজোমের ছবি এঁকেছি। তো সেখানে আমরা কি দেখছি, দেখো, প্রথমত এই ক্রোমোজোমটার গোটা ক্রোমোজোমটা দেখলে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু খাঁজ পাবো। মানে ক্রোমোজোমটা যদি লেন্থ বা ব্রেথ ওয়াইজ ভাবি, প্রস্থে ভাবি, তাহলে কোথাও কোথাও কিন্তু আমরা কনস্ট্রিকশন বা খাঁজ পাবো। সবচেয়ে বেশি খাঁজ যে জায়গাটায় আছে, এখানে যেমন এঁকেছি আমরা, সবচেয়ে বেশি খাঁজ যে জায়গাটায় আছে সেটাকে আমরা বলছি প্রাইমারি কনস্ট্রিকশন বা মুখ্য খাঁজ অঞ্চল। ঠিক আছে? এবং যদি এই মুখ্য খাঁজ বাদ দিয়ে অন্য কোনো খাঁজ থাকে, তখন সেটাকে কিন্তু আমরা বলছি গৌণ খাঁজ অঞ্চল বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। এখানে আমরা ওই জায়গাটায় কিন্তু সেকেন্ডারি কনস্ট্রিকশন এঁকেছি। তুমি কিন্তু এখন জাস্ট এই খাঁজটার কথা ভাববে, সবুজ রঙের গোলটার কথা ভাবার দরকার নেই, শুধু ব্লু কালারের যে লাইন যাচ্ছে সেই খাঁজটার কথা আমরা ভাববো, যেখানে আমরা সেকেন্ডারি কনস্ট্রাকশন বলছি। একটা ক্রোমোজোমের ক্ষেত্রে কিন্তু একাধিক সেকেন্ডারি কনস্ট্রাকশন থাকতে পারে, গৌণ খাঁজ অঞ্চল কিন্তু একাধিক থাকতে পারে। কিছু বিষয় আগে ক্লিয়ারলি আইডিয়া থাকার দরকার, সেটা হলো আমরা একটা আদর্শ ক্রোমোজোমের গঠন পড়ছি, টিপিক্যাল ক্রোমোজোম। মানুষের ক্ষেত্রে যদি বলি, তাহলে সেখানে টোটাল 24 রকমের ক্রোমোজোম রয়েছে। মানে 22 পর্যন্ত একই। হ্যাঁ, আমরা একটু পরে পড়ছি, ক্রোমোজোম নিয়ে আরও ডিটেলস আলোচনা করছি। 22 পর্যন্ত একই, মানে ডাবল কপি আছে। এক্স ওয়াই দুটো আরও আলাদা রকমের ক্রোমোজোম, তার মানে 22 আর 2 24, টোটাল 24 রকমের ক্রোমোজোম আছে। প্রত্যেকটা ক্রোমোজোম কিন্তু দেখতে আলাদা রকম, প্রত্যেকটা ক্রোমোজোমের সাইজ আলাদা রকম। তো সব ব্যাপারে কিন্তু ক্রোমোজোমগুলো আলাদা রকম। আমরা এখানে একটা ক্রোমোজোম এঁকেছি, এর মানে হলো একটা আদর্শ ক্রোমোজোমের ক্ষেত্রে কি কি থাকতে পারে, বা এমন ভাববে যে সবকটা ক্রোমোজোম মিলে ম্যাক্সিমাম কি কি থাকতে পারে, সেটা নিয়ে কিন্তু আমাদের এখানে আলোচনা। এখানে যা যা জিনিসগুলো আমরা দেখব, সেগুলো ভেবে কখনোই এটা ভাবার দরকার নাই যে প্রতিটা ক্রোমোজোমে এরকম অংশ আছে। একদমই নেই। প্রতিটা ক্রোমোজোমে কিন্তু আমরা এখানে যা যা করে চলবো, সব কিছু কিন্তু প্রতিটা ক্রোমোজোম আমরা পাবো না। আমরা কিন্তু সব ক্রোমোজোম মিলে ম্যাক্সিমাম যা যা পাবো, সেই সেই জিনিসগুলো কিন্তু এখানে একটা ক্রোমোজোমের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, যেখানে ছিলাম, তাহলে বললাম যে একটা মুখ্য খাঁজ অঞ্চল এবং একাধিক, এক বা একাধিক গৌণ খাঁজ অঞ্চল কিন্তু একটা ক্রোমোজোমের মধ্যে থাকবে বা থাকতে পারে। আমরা আগেরই পড়ার সময় দেখে নিয়েছি, এই যে ভিতরের যে অংশটা আমরা সুতোর মতো যে অংশটা পাচ্ছি, সেই অংশটা আমরা আগে পড়ে ফেলেছি। সেই অংশটা এখানে, নামটাও আমি বলছি, এখানে আমি নামটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু আমরা এটাকে আর ক্রোমাটিন ফাইবার বলছি না, এটাকে কিন্তু আমরা এখন ক্রোমোমিয়ার বলছি, ক্রোমোনিমা বলছি। দেখো এখানে করা আছে ক্রোমোনিমা, সুতোর মতো যে অংশ, যেটাকে আমরা ক্রোমাটিন বলছিলাম আগে যখন প্যাকেজিংয়ের সময়, তখন স্ক্যাফোল্ডিং প্রোটিন বা এগুলো আরও বাইন্ড করেছে, আরএনএ এগুলো বাইন্ড করেছে, সেই জন্য আমরা ক্রোমাটিন ফাইবার বলতে পারছি না, নামটা চেঞ্জ করে কিন্তু এখানে ক্রোমোনিমা হয়েছে। তাহলে ক্রোমোনিমার সংখ্যাটা দুটো, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্রোমোনিমার সংখ্যাটা কিন্তু দুটো। তো এই ভেতরে যে সরু সুতোর মতো কয়েলিং রয়েছে, এখানে যে সুতোর মতো কয়েলিং রয়েছে, যেখানে ডিএনএ প্লাস হিস্টোন, নন হিস্টোন, এই সমস্ত প্রোটিন আরএনএ এগুলো আছে, সেটা এখন কিন্তু ক্রোমোনিমা। এবার ক্রোমোনিমার মধ্যে লাল লাল সেই ডট ডট অংশগুলো আছে, বা গোল গোল পুঁতির মতো অংশগুলো আছে, হ্যাঁ, যেগুলো এখানে ক্রোমোমিয়ার বলা হয়। আলটিমেট আমরা ওখানে যখন দেখেছিলাম, তখন আমরা কিন্তু সেটাকে নিউক্লিওজোম হিসাবে দেখেছিলাম। এখানে কিন্তু আমরা কখনোই নিউক্লিওজোম বলবো না, এখানে কিন্তু আমরা সবসময় কিন্তু সেটাকে ক্রোমোমিয়ার বলবো। এখানে কিন্তু এটার নাম ক্রোমোমিয়ার। এবার দেখো, এটা যদি মুখ্য খাঁজ অঞ্চল হয়, সেই মুখ্য খাঁজ অঞ্চলে কিন্তু সেন্ট্রোমিয়ার অঞ্চল বলা হয়, এবং এই সেন্ট্রোমিয়ার রিজিয়ানে কিন্তু এই যে গোল রঙের, আমরা ব্লু কালারই এঁকে দিয়েছি, গোল রঙের যে একটা প্লেটের মতো অংশ দেখতে পাচ্ছ, চাকতির মতো অংশ, এটাকে বলা হয় কাইনেটোকোর প্রোটিন। এই কাইনেটোকোর প্রোটিনের সঙ্গে যে বেম তন্তু, আমরা আগের ভিডিওগুলোতে পড়েছিলাম সেলে বেম তন্তু, হ্যাঁ, সেল ডিভিশনের সময় বেম তন্তু গঠিত হয়, সেই বেম তন্তু এই ক্রোমোজোমটা যখন ভাগ হবে, তখন বেম তন্তুতে ধরে যে স্পিন্ডেল ফাইবার, সেগুলো দুদিকে টান মারবে। সেই টান মারার জায়গা, মানে এই জায়গাতে কিন্তু তোমার ক্রোমোজোম যেগুলো, সেগুলো ধরবে
এবং দুদিকে টান মারবে, আমরা পরে আরও দেখছি। এবং এই কাইনেটোকোর প্রোটিন যেটা, সেই কাইনেটোকোর প্রোটিনটাও কিন্তু টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। মনে পড়বে, দেখো টিবিউলিন প্রোটিন আমরা পড়েছিলাম, সেই টিবিউলিন প্রোটিন দিয়ে কিন্তু এই কাইনেটোকোর প্রোটিনটাও তৈরি, যেটা কিন্তু প্রাইমারি কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে। এবার প্রাইমারি কনস্ট্রিকশনের দুপাশে যে অংশ, মানে এই প্রাইমারি কনস্ট্রিকশন বা এটা কাইনেটোকোর অংশ, এখান থেকে এই দিকের অংশটা বা এখান থেকে ওই দিকের অংশটা, এই দুদিকের অংশটাকে কিন্তু আমরা আর্ম বা বাহু বলবো, কখনোই আমরা কিন্তু ক্রোমাটিড বলবো না, এখনও কিন্তু ক্রোমাটিড অবস্থায় নেই। এটাকে কিন্তু আমরা আর্ম বা বাহু বলবো সব সময়। এবার এই ওপরে এই যেটা দিয়ে আমরা ঘিরে ক্রোমোজোমটা করেছি, সেটাকে পেলিকাল বলা হয়, পেলিকাল বা ধাত্র বলা হয়। অ্যাকচুয়ালি এটা ক্রোমোজোমের যে ক্রোমোনিমা অংশ রয়েছে, এই ক্রোমোনিমা অংশটাকে কভার করে রেখে দিয়েছে। কারণ যেহেতু এখন নিউক্লিয়াস বলে স্ট্রাকচারটা নেই, মানে নিউক্লিয়ার মেমব্রেনের কোনো অস্তিত্ব নাই, কিন্তু ডিএনএ বা এই যে প্রোটিন যে ডিএনএ কিন্তু এখন ওপেনলি সাইটোপ্লাজমের মধ্যে চলে এসছে। সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু নিউক্লিক অ্যাসিডের ব্যাপারটা কিন্তু রয়ে গেছে, নিউক্লিক অ্যাসিড কিন্তু আছে, নিউক্লিক অ্যাসিড নিউক্লিয়েজ এনজাইমটা আছে, নিউক্লিয়েজ এনজাইম কিন্তু নিউক্লিক অ্যাসিডকে ড্যামেজ করে। তাহলে এখানে কিন্তু সেই নিউক্লিক অ্যাসিড কিন্তু ডিএনএকে ড্যামেজ করে দিতে পারে, সেই জন্য পেলিকাল বা ধাত্রের একটা ব্যাপার কিন্তু রয়েছে, এটা জাস্ট ওপরে কাভারিংটা রয়েছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত এবার দেখলাম। এবার আমরা ভিতরে ভিতরে কিছু স্ট্রাকচার কিন্তু আমরা পরপর দেখতে থাকবো। যেমন এখানে এই যে দুটো সুতোর মতো অংশ রয়েছে, এই দুটো সুতোর মতো অংশ যেটাকে আমরা ক্রোমোনিমা বলছি অ্যাকচুয়ালি, যেখানে ডিএনএটা আছে, সেই ক্রোমোনিমা দুটো কিন্তু নিজেদের মধ্যে জড়িয়ে পেঁচিয়ে থাকতে পারে। আমরা এখানে তো সোজা সাপটা এঁকেছি, একদম এক লাইনে এঁকেছি, তো এটা কিন্তু পরস্পরের সঙ্গে কিন্তু জড়িয়ে পেঁচিয়ে থাকতে পারে। আমরা এখানে এঁকেছি বোঝানোর সুবিধার্থে। এখানে দু রকমের নাম হয়, প্যারানেমিক আর প্লেকটোনেমিক, দু রকমের কিন্তু নাম হয়। যদি দেখা যায় যে এই যে দুটো ক্রোমোনিমা যেগুলো, সেই ক্রোমোনিমাগুলো যদি দেখা যায় যে লুজলি অ্যারেঞ্জড রয়েছে, মানে একে অপরের সঙ্গে এর সঙ্গে এই জড়িয়ে পেঁচিয়ে থাকে, যদি দেখা যায় লুজলি অ্যারেঞ্জড মানে খুব সহজেই দুটোকে আলাদা করা যাবে এমন যদি হয়, তখন তাকে তোমার প্যারানেমিক তন্তু বলা হয় বা কুণ্ডলী বলা হয়। এবং যদি এমন হয় যে খুব টাইটলি বাইন্ড করা আছে, দুটো একে অপরের সঙ্গে খুব ভালোভাবে জড়িয়ে পেঁচিয়ে রয়েছে, তখন কিন্তু তাকে প্লেকটোনেমিক স্পাইরালাইজেশন বলা হয়। ঠিক আছে, এই টার্মগুলো কিন্তু এই ডিএনএ ক্রোমোজোমের গঠন বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের 11 বা 12-এর ক্ষেত্রে কিন্তু লিখতে হবে, এবং নিটের ক্ষেত্রে আইডিয়াগুলোকে রাখতে হবে। এবার দেখো এখানে যে সেন্ট্রোমিয়ার রিজিয়ানটার কথা বলছি বা প্রাইমারি কনস্ট্রিকশনের কথা বলছি, এই সেন্ট্রোমিয়ার রিজিয়ান কটা রয়েছে তার ওপর কিন্তু ক্রোমোজোমের নাম হয়। এখন হঠাৎ করে বলবে যে সেন্ট্রোমিয়ার রিজিয়ান কটা, আপনি বললেন যে প্রাইমারি কনস্ট্রিকশন থাকবে, সেই প্রাইমারি কনস্ট্রিকশনে একটা করে, প্রাইমারি কনস্ট্রিকশনটাই অ্যাকচুয়ালি সেন্ট্রোমিয়ার রিজিয়ান, এবং সেখানে কাইনেটোকোর বলে প্রোটিনটা রয়েছে। তাহলে এক বা একাধিক সেন্ট্রোমিয়ার রিজিয়ান থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে। কি করে হলো সেটা আমরা দেখব। তার আগে দেখি যে কটা সেন্ট্রোমিয়ার থাকলে তাদের কি নাম হয়, সেই জিনিসগুলো একবার আমাদের দেখে নিতে হবে। দেখো এই জায়গায় আমরা খেয়াল করলে দেখতে পাবো যেখানে অ্যাসেন্ট্রিক, মোনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক এরকম কতগুলি টার্ম রয়েছে। মানে অ্যাবসেন্ট, যার সেন্ট্রোমিয়ার রিজিয়ানই নেই, সে অ্যাসেন্ট্রিক। মোনো মানে এক, যার একটা মাত্র সেন্ট্রোমিয়ার রয়েছে, যেমন এখানে রয়েছে একটা আদর্শ ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা বলেছি, সেখানে অবশ্যই মোনোসেন্ট্রিক। ডাইসেন্ট্রিক যদি দুটো সেন্ট্রোমিয়ার থাকে, এবং যদি দুইয়ের বেশি সেন্ট্রোমিয়ার থাকে তাহলে তাকে পলিসেন্ট্রিক। তো এটা অন দ্য বেসিস অফ লোকেশন অফ সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারের লোকেশন কোথায় রয়েছে, অবস্থান কোথায় রয়েছে, সেই অনুযায়ী কিন্তু এখানে ক্রোমোজোমের ভাগ। আমরা কিন্তু সংখ্যা অনুযায়ী ক্রোমোজোমের ভাগ, আমরা কিন্তু পরে অবস্থান অনুযায়ীও ক্রোমোজোমের ভাগ দেখব। এটা সেন্ট্রোমিয়ারের সংখ্যা কত তার উপরে সেন্ট্রোমিয়ারের একটা ভাগ। এরপরে আমরা সেন্ট্রোমিয়ার কোথায় আছে, কোন অংশে রয়েছে, সেই জায়গাতে কিন্তু আমরা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ভাগ দেখব। যাই হোক, এখানে আমি বলি কিছু জিনিস, সেটা হলো তোমার মনে প্রশ্ন এখন যে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম কী করে হলো, বা মোনো তো ঠিক আছে, ডাই বা পলি এগুলো কী করে হলো। অ্যাকচুয়ালি কী হয়, সেল ডিভিশনের সময় বা অন্যান্য টাইম মিউটেশন বলে একটা কথা, পরিব্যক্তি বা মিউটেশন বলে একটা কথা শুনে থাকবে, ক্রোমোজোম কিন্তু অনেক ক্ষেত্রে ভেঙে যেতে পারে। এখন এমন হয় যদি দেখা যায়, ধরো একটা ক্রোমোজোম এরকম ছিল, ক্রোমোজোমটা এখান থেকে ভেঙে গেছে, তার মানে
ক্রোমোজোমটা এখানে ভেঙে গেছে। এবার যদি ভেঙে যায়, তাহলে ভেঙে যাওয়া অংশের পর যদি সেন্ট্রোমিয়ার অংশ নিয়ে যদি ক্রোমোজোমটা বেরিয়ে যায়, তাহলে এই ক্রোমোজোমটা আর এই অংশে থাকছে না, তাহলে এটা অ্যাসেন্ট্রিক ক্রোমোজোমে পরিণত হলো। এই যে সেন্ট্রোমিয়ার অংশ রয়েছে, এই সেন্ট্রোমিয়ার যুক্ত অংশটা যদি মোনোসেন্ট্রিক ক্রোমোজোমের সঙ্গে লেগে যায়, তাহলে তাকে সেটা ডাইসেন্ট্রিকে পরিণত হয়ে যাবে। বুঝতে পারলে আশা করি। তাহলে একটা ক্রোমোজোম যদি যখন যদি ভেঙে যায়, এটা কিন্তু বিভাজিত হওয়া নয়, যদি ভেঙে যায় কোনো কারণে, ভেঙে গেলে ধরো সেন্ট্রোমিয়ার রিজিয়ন নিয়ে একটা আর না নিয়ে একটা অংশ রইল। এবার না নিয়ে অংশ যেটা রয়ে গেল সেটা অ্যাসেন্ট্রিক রিজিয়ন। যেটা সেন্ট্রোমিয়ার রিজিয়ন নিয়ে ভেঙে গেল, সেই ক্রোমোজোমটা যদি অন্য কোনো ক্রোমোজোমের সঙ্গে জুড়ে যায়, তাহলে যদি সেটা মোনোসেন্ট্রিক ক্রোমোজোমের সঙ্গে জুড়ে যায়, তখন মোনোসেন্ট্রিক ক্রোমোজোমটা কিন্তু ডাইসেন্ট্রিক ক্রোমোজোমে কনভার্ট হয়ে যাবে। এরকমই যদি কোথাও ডাইসেন্ট্রিক ক্রোমোজোম যদি ভেঙে আরেকটা মোনোসেন্ট্রিকের সঙ্গে জোড়ে, তখন সেটা অবশ্যই 3টে সেন্ট্রোমিয়ার নিয়ে থাকবে, তখন আমরা পলিসেন্ট্রিক বলতে পারি। এইভাবে কিন্তু এই ধরনের সেন্ট্রোমিয়ার রিজিয়নগুলো কিন্তু সংখ্যাটা বাড়ে বা কমে। এবার ব্যাপার হলো যে এই যে একটা অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম যার কোনো সেন্ট্রোমিয়ার রিজিয়নই নেই, এই অ্যাসেন্ট্রিক ক্রোমোজোমের ভবিষ্যৎ কী, এরকম একটা কোশ্চেন কিন্তু থাকে অনেক সময়। অ্যাসেন্ট্রিক ক্রোমোজোমটার কোনো ভবিষ্যৎই নাই। তার কারণ দেখো, একটা ক্রোমোজোম যখন বিভাজিত হবে, সেই ক্রোমোজোমটার সবসময় সেন্ট্রোমিয়ার অঞ্চলে কিন্তু বেমতন্তু বা স্পিন্ডেল ফাইবার লাগে। এবার যদি একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশই না থাকে, তাহলে কাইনেটোকোর প্রোটিন নেই, তাহলে ক্রোমোজোমটা বিভাজিত হওয়ার সময় যখন বেমতন্তুগুলো লাগতে চাইবে, তখন কিন্তু লাগার মতো কোনো জায়গা পাবে না। সেই জন্য সেই ক্রোমোজোমটার, অ্যাসেন্ট্রিক ক্রোমোজোমটার কিন্তু কোনো ভবিষ্যৎ নেই, মানে পরবর্তীকালে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এবার এই ক্রোমোজোমটার এই পার্টটায় যে সংখ্যক ডিএনএ, মানে যে ডিএনএটা ছিল বা যে সংখ্যক জিনগুলো ছিল, সেই জিনগুলো কিন্তু অবলুপ্ত হয়ে যাবে, সেই জিনগুলোর কিন্তু অস্তিত্ব থাকবে না, যেটাও কিন্তু আরেক ধরনের মিউটেশন নিয়ে আসবে। ঠিক আছে, এগুলো আমরা পরবর্তীকালে মিউটেশন যখন পড়বো তখন নিয়ে আলোচনা হবে। এটুকু আশা করি বুঝতে পেরেছো যে এটা যেটা হলো সেটা হলো সেন্ট্রোমিয়ারের সংখ্যা কতগুলো, সেই অনুযায়ী ক্রোমোজোমের ভাগ। দেখো এখানে আমরা নিচের ছবিতে আমরা সেন্ট্রোমিয়ারের লোকেশন কোথায় রয়েছে, কোন জায়গায় অবস্থান করছে, সেই অনুযায়ী আমরা 4টে নাম পেয়েছি। মেটাসেন্ট্রিক, সাবমেটা, অ্যাক্রোটেলো। মেটা মানে মাঝামাঝি, সাবমেটা মানে মাঝের কাছাকাছি, অ্যাক্রো মানে প্রায় শেষের দিকে, টেলো মানে একদম শেষে। এই অনুযায়ী নামগুলো হয়েছে। তো মেটাসেন্ট্রিকের ক্ষেত্রে ক্রোমোজোমের যে আর্ম, সেই আর্ম দুটো সমান এবং মাঝখানে রয়েছে একটা সেন্ট্রোমিয়ার, যেটাকে আমরা মেটাসেন্ট্রিক বলছি, যেটা ভি আকৃতির দেখতে হয়। কখন হয় সেটা পরে বলছি, ভি আকৃতির দেখতে হয়। সাবমেটা যেটা প্রায় মাঝের কাছাকাছি রয়েছে, যেটা অ্যাকচুয়ালি আঁকলে কিছুটা এল শেপড হয়, সেটা বলা হয় সাবমেটা। অ্যাক্রো যেটা যেটা দেখো প্রায় শেষের দিকে, কিন্তু ওর পরে কিন্তু ক্রোমোজোমের একটা আর্ম রয়েছে, ছোট্ট আর্ম রয়েছে। টেলোর ক্ষেত্রে কিন্তু আর্ম নেই, একদম শেষ অংশেই কিন্তু টেলোমিয়ারের শেষ, টেলোসেন্ট্রিক যেটা, সেটা কিন্তু একদম শেষ অংশে একটা সেন্ট্রোমিয়ার রয়েছে। কী হয়, তোমরা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ 4টে দশার কথা নিশ্চয়ই শুনেছো। তো কী হয়, যখন মেটাফেজ দশায় হয় তখন ক্রোমোজোমগুলো মাঝামাঝি অংশে থাকে, এবং অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলো কিন্তু বেমতন্তুর সঙ্গে লেগে টানতে শুরু হয়, মানে বেমতন্তুগুলো ওই দিকে মেরুর দিকে এবং এখান থেকে মেরুর দিকে, এই দুটো প্রান্তে টানতে শুরু হয়। তার মানে হলো এটা, যখন সেন্ট্রোমিয়ার রিজিয়ান থাকে, সেন্ট্রোমিয়ার রিজিয়ানটার সঙ্গে বেমতন্তু অ্যাটাচ হয়, যেহেতু বলেছি কাইনেটোকোর প্রোটিন ওখানে আছে, তাহলে এই বেমতন্তু যেটা সুতোর মতো অংশ, এটা অ্যারোগুলো দেখো প্রান্ত দেশে বা মেরু প্রান্তের দিকে টানছে। তার মানে যেরকম থাকবে, যেরকম জায়গায় সেন্ট্রোমিয়ারটা থাকবে, যদি টানা হয় তাহলে সেই রকম আকার আকৃতি নেবে, মানে এরকম এরকম যদি একটা মাঝের অংশে সেন্টিমিটার থাকে এবং সেটা যদি এই দিক দিয়ে টানা হয়, তাহলে অবশ্যই শেপটা এরকম আসবে। একটু ভেবে দেখো, এরকম মাঝের অংশে আছে, একটা দড়ি নিয়ে দেখবে, একটা দড়ি, ছোট্ট দড়ির টুকরোতে একটা গিঁট মারবে, দেখবে ওই গিঁটটা ধরে টানবে একদিকে, দেখবে শেপটা বুঝতে পারবে। এখানে একটা ক্রোমোজোম, তার মাঝামাঝি অংশে একটা সেন্ট্রোমিয়ার আছে, এবার এই মাঝামাঝি অংশে বেমতন্তু লেগেছে, দিয়ে এই অ্যারোর দিকে টানলে কী হবে, এরকম আকার আসবে না? তার মানে অ্যানাফেজ দশায় কিন্তু ক্রোমোজোমগুলোর এইরকম শেপগুলো আসে। এটাও মাথার মধ্যে রাখতে হবে, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে মাথার মধ্যে রাখতে হবে, কোন দশায় কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে।
ঠিক আছে, তার মানে লোকেশন অনুযায়ী কিন্তু আমরা মেটাসেন্ট্রিক, সাবমেটা, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক এই চারটে টার্ম কিন্তু আমরা সেন্ট্রোমিয়ারের লোকেশন কোথায় সেই জায়গায় কিন্তু সেই হিসাবে আমরা পেলাম। আরেকটা জিনিস দেখো, আমরা ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন বলে দুটি জিনিস পেয়েছিলাম, আমরা পরবর্তীকালে আরও আলোচনা করব। এখানে জাস্ট একবার বলে রাখি যে ক্রোমাটিন অংশ অ্যাকচুয়ালি এখন যেগুলোকে ক্রোমোনিমা বলছি সেগুলো, তার মানে এখান থেকে কন্টিনিউ হয়ে একেবারে ওই শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে একটা ক্রোমাটিন, এবং এখান থেকে কন্টিনিউ হয়ে শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে। তাহলে মাঝের যখন এই অংশটাই ক্রোমাটিনটা রয়েছে কাইনেটোকোর চাকতিটার মধ্যে, তখন কিন্তু ওই অংশে কিন্তু যে ডিএনএ রয়েছে বা যে ক্রোমোনিমা রয়েছে সেই ক্রোমোনিমা কিন্তু কখনোই প্রকাশ পেতে পারে না, ইনঅ্যাক্টিভ অবস্থায় থেকে যায় সব সময়ের জন্য, যেটাকে আমরা হেটারোক্রোমাটিন বলি। তো এইটা একটা হেটারোক্রোমাটিন রিজিয়ন, কেননা সেন্ট্রোমিয়ার অঞ্চলের মধ্যে দিয়ে ক্রোমাটিনটা যাচ্ছে, সেটা কিন্তু কখনোই প্রকাশের সুযোগ পায় না, সেই জন্য এটা কিন্তু হেটারোক্রোমাটিন রিজিয়ন হিসেবে পরিচিত। এবার দেখো এখানে কাইনেটোকোর প্রোটিনটা নিয়ে একবার বলে রাখা উচিত। কাইনেটোকোর প্রোটিনটা কিন্তু একটা চাকতির মতো অংশ। কীরকম? তুমি যদি 2D স্ট্রাকচারে ভাবো তাহলে এরকম হবে। আশা করি বুঝতে পারছো। অ্যাকচুয়ালি লাল রঙের অংশটা কিন্তু তোমার কাইনেটোকোর বোর্ডে যে চাকতিটা রয়েছে, ওখানে প্রোটিনের চাকতি রয়েছে সেটা। এবার এখানে যে ব্লু কালারের যে দাগগুলোর কাটলাম সেগুলো অ্যাকচুয়ালি বেমতন্তু বা স্পিন্ডল ফাইবার, যে স্পিন্ডল ফাইবারগুলো কিন্তু কাইনেটোকোরের সঙ্গে লাগানো থাকছে বা লাগে। সবগুলোই কিন্তু গোটা স্ট্রাকচারটা কিন্তু টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। আমি টিবিউলিন পড়ানোর সময় বলেছিলাম এই সব স্ট্রাকচারগুলো কিন্তু সেই টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। এবং এই অ্যারোগুলোর মাথায় যদি বলি তাহলে কি লাগানো আছে? অবশ্যই ক্রোমোজোম লাগানো আছে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ক্রোমোজোমগুলো লাগানো আছে। যদি আমরা একটু ডিটেলসে বলি তাহলে এখান থেকে ছেড়ে বেরিয়ে এসে এই জায়গায় কিন্তু ক্রোমোজোমটা চলে এসছে, যেখানে কিন্তু আলটিমেট ক্রোমোজোমটা এখান থেকে টানছে। তো এইরকম ব্যাপারটা কিন্তু আলটিমেট দুটো প্রান্ত দেশের দিকে নিয়ে যায় এই ধরনের যে স্পিন্ডল ফাইবারগুলো তারা। তাহলে কাইনেটোকোর প্রোটিনটা ছাড়া কিন্তু গোটা ব্যাপারটাই অসম্ভব। সেই জন্য এই কাইনেটোকোরটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। সেই জন্য অ্যাসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে কখনোই কিন্তু সেই ক্রোমোজোমটার কিন্তু কোনো ভবিষ্যৎ থাকছে না। এবার দেখো সেকেন্ডারি কনস্ট্রিকশন রিজিয়ন, যেটা আমরা বলছিলাম গৌণ খাঁজ অঞ্চল একাধিক থাকতে পারে, এর মধ্যে কোনো কোনো ক্রোমোজোমের ক্ষেত্রে NOR রিজিয়ন থাকবে। NOR মানে নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন। ব্যাপারটা কীরকম? আমরা যখন নিউক্লিয়াস পড়েছিলাম তখনও কিছুটা বলেছিলাম। দেখো ভেবে, একটা সেল, তার মধ্যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন ফাইবারগুলো রয়েছে, সেই ক্রোমাটিন ফাইবারগুলো এই হিসেবে এরকম রয়েছে। এবার কালো রঙের যে অংশটা এখানে দেখতে পাচ্ছি সেটা অবশ্যই নিউক্লিওলাস। ক্রোমাটিন ফাইবারগুলো কেউ কেউ নিউক্লিওলাসের সঙ্গে যুক্ত হয়ে আছে, কারণ আমরা যখন নিউক্লিওলাস পড়েছিলাম দেখেছিলাম সেখানে ইন্টারনাল এক্সটার্নাল ক্রোমাটিন ফাইবার ছিল, মানে ক্রোমাটিনেরই কেউ কেউ এক্সটেন্ডেড হয়ে কিন্তু নিউক্লিয়াসের স্ট্রাকচারটা তৈরি করেছে। এবার টোটাল যদি মানুষের ক্ষেত্রে 46টা ক্রোমোজোম থাকে, নিশ্চয়ই 46টা ক্রোমোজোমই কিন্তু নিউক্লিওলাসের সঙ্গে যুক্ত হয়ে নাই, মানে কেউ কেউ। তাহলে এখন যে ক্রোমোজোমটা বা ক্রোমাটিন ফাইবারটা আঁকলাম, এই ক্রোমাটিন ফাইবারটা নিশ্চয়ই নিউক্লিওলাসের সঙ্গে যুক্ত নাই। তাহলে এই ক্রোমাটিন ফাইবারটা থেকে যখন ক্রোমোজোম হবে বা এই ক্রোমাটিন ফাইবারটা যখন ক্রোমোজোমে পরিণত হবে, তখন সেই ক্রোমোজোমটার ক্ষেত্রে কিন্তু NOR রিজিয়ন থাকবে না। একমাত্র এই ক্রোমোজোমটা যখন পরিণত হবে, কিংবা এই ক্রোমোজোমটা যখন পরিণত হবে, কিংবা
যেগুলো নিউক্লিওলাসের সঙ্গে যুক্ত হয়ে আছে সেই রকম যুক্ত কোনো ক্রোমোজোম যখন আলটিমেট ক্রোমোজোমে পরিণত হবে তখন সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে এনওআর রিজিয়নগুলো আসবে। তার কারণ এই এনওআর রিজিয়নগুলো পরবর্তীকালে আবার নিউক্লিওলাস তৈরি করবে। কেন? তার কারণ হলো এই যখন ক্রোমাটিন ফাইবারটা যখন ক্রোমোজোমে কনভার্ট হচ্ছে তখন তো নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস এ দুটোর অবলুপ্তি হবে, এ দুটো চলে যাবে, নিউক্লিয় পর্দা নিউক্লিওলাসের অবলুপ্তি হয়, তোমরা শুনেছো আগেও। তার মানে এই ক্রোমাটিনের যে জায়গাগুলোতে অ্যাকচুয়ালি নিউক্লিওলাসের সঙ্গে অ্যাটাচ ছিল সেই জায়গাগুলোতে এনওআর রিজিয়নটা কিন্তু রয়ে যাবে, যেটা এখানে এসছে। এরপরে যখন এই ক্রোমোজোমটা আবার কয়েলিংটা ছেড়ে দিয়ে আবার আগের অবস্থায় মানে এরকম অবস্থায় ক্রোমাটিনে ফিরে যাবে টেলোমিয়ার দশায়, তখন কিন্তু আবারও এই এনওআর রিজিয়নগুলোর যে জায়গা সেই জায়গা থেকেই কিন্তু নিউক্লিওলাস তৈরি করবে। সেই জন্য এদেরকে নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন বলা হয়। আশা করি বুঝতে পারছো। তার মানে এই অংশটা অ্যাকচুয়ালি যখন ইন্টারফেজ, যখন নিউক্লিয়াস আছে একটা সেলের মধ্যে, তখন আর ক্রোমোজোমটা অবশ্যই তখন নিউক্লিয়াসের ব্যাপারটা কনসেপ্টটা নেই। এই ক্রোমাটিন ফাইবারগুলো তখন ক্রোমোজোম হয়েছে আর ক্রোমোজোমটা এখানে হয়। এই তো দুটো কনভারসেশন। তার মানে যখন যে অংশগুলো নিউক্লিওলাস তৈরি করেছে সেই ক্রোমাটিন ফাইবারগুলোই যখন ক্রোমোজোম ফরম্যাটে যাবে তখন কিন্তু সেগুলো এনওআর রিজিয়ন তৈরি করবে। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছ। ঠিক আছে, তো এটা এনওআর রিজিয়নের ব্যাপারটা রয়েছে। এছাড়া ব্যাপারটা কি যে ক্রোমোজোমের যে শেষের অংশগুলো রয়েছে, দুটো ক্রোমোজোমের দুদিকে প্রান্ত যেগুলো, সেগুলোকে টেলোমিয়ার রিজিয়ন বলা হয়। দেখো, ক্রোমোজোমের যে শেষ প্রান্তগুলো রয়েছে এই প্রান্তটা কিংবা ওইদিকে শেষের প্রান্তটা, এই প্রান্তগুলো বলা হয় টেলোমিয়ার রিজিয়ন। টেলো শব্দের মানেই হলো শেষ। যাই হোক, এই টেলোমিয়ার রিজিয়নগুলোতে বিশেষত্ব আছে। কীরকম? সেটা হলো এই টেলোমিয়ার রিজিয়নগুলোতে দেখা যায় যে টি উল্টো দিকে স্ট্র্যান্ডে, মানে ডিএনএর যে দুটো স্ট্র্যান্ড, ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, দ্বিতন্ত্রী। আগেও বলেছি টি থাকলে এ থাকবে, এ থাকলে উল্টো দিকে টি থাকবে, জি থাকলে সি থাকবে, তার উল্টো দিকে উল্টোটা থাকবে। তাহলে এ এর সঙ্গে টি, জি এর সঙ্গে সি বাইন্ড করে, এগুলো আমরা জানি টুকটাক। তো সেক্ষেত্রে যে ডিএনএটা রয়েছে সেই ডিএনএটার ক্ষেত্রে কিন্তু টি এর রিপিটেটিভ সিকোয়েন্স দেখা যায় 500 থেকে 3000 বার মতো। কীরকম? তার মানে এরপরে এই যে এইটার পর আবার শুরু হচ্ছে টিটিএ এরকম রিপিটেশন কিন্তু 500 থেকে প্রায় 3000 বার পর্যন্ত থাকে। আর এই নির্দিষ্ট রিপিটেশন থাকার জন্য কি হয়, এই রিজিয়নগুলোতে একটা পোলারিটি আসে, একটা মেরুত্ব আসে। তার ফলে কি হয়, দুটো ক্রোমোজোম কখনোই একে অপরের সঙ্গে জুড়ে যাওয়ার কিন্তু টেন্ডেন্সি দেখায় না। তার মানে এটা যদি একটা ক্রোমোজোম হয়, এই ক্রোমোজোমটার এই অংশটা যদি সেন্ট্রোমিয়ার রিজিয়ন হয়, তাহলে এইটা একটা আর্ম, এদিকে একটা আর্ম, তাহলে এই ক্রোমোজোমটাও তাই। তাহলে এই ক্রোমোজোমটার এই দিকের প্রান্ত এবং এই দিকের প্রান্ত, এই দুটো টেলোমিয়ার প্রান্ত, এই টেলোমিয়ার প্রান্ত দুটোতে এরকম রিপিটেটিভ সিকোয়েন্স থাকার জন্য কি হয়, এই প্রান্তগুলো কিন্তু এই ক্রোমোজোমটার সঙ্গে কখনোই জোড়া লাগতে চাইবে না। এদের মেরুকরণগুলো একই করা আছে, সেই জন্য এই মেরুটার যা পোলারিটি, এইটার ক্ষেত্রে এই পোলটার ক্ষেত্রে পোলারিটি একই আছে, সেই জন্য এই মেরু দুটো কখনোই কিন্তু একে অপরের সঙ্গে আসতে চাইবে না। আকর্ষণ তো করবেই না, বরং বিকর্ষণ করবে। বুঝতে পারছো আশা করি কী বলছো? এই জন্য এই টেলোমিয়ার রিজিয়নে কিন্তু এই বিশেষত্বটা থাকে। এবার ব্যাপারটা কী হলো, এই টেলোমিয়ার রিজিয়নের যে ডিএনএ আছে সেই ডিএনএর যখন মাল্টিপ্লিকেশন করতে হয় বা রেপ্লিকেশন করতে হয়, তখন সমস্ত অংশটার যে ডিএনএ রেপ্লিকেশন, তখন সেই ডিএনএ রেপ্লিকেশন কিন্তু ডিএনএ পলিমারেজ বলে উৎসেচক আছে, সেই ডিএনএ পলিমারেজ উৎসেচক কিন্তু রেপ্লিকেশনটা করায়। কিন্তু এই টেলোমিয়ার রিজিয়নের ক্ষেত্রে টেলোমারেজ বলে একটি এনজাইম আছে, মানে এই রকমের রিপিটেটিভ সিকোয়েন্স থাকার জন্য কিন্তু সেখানে টেলোমারেজ বলে একটি উৎসেচক আছে, এএসি, শেষে এই এএসি কথাটা লাগানো আছে, মানে এটা উৎসেচক। এই টেলোমারেজ উৎসেচকটা কিন্তু টেলোমিয়ার রিজিয়নের যে ডিএনএ সেই ডিএনএগুলোর কিন্তু রেপ্লিকেশন করতে সাহায্য করে। এটা একটা বিশেষত্ব। তার মানে একটু আগে যেটা পড়লে যে ওই অ্যাসেন্ট্রিক, মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক যেটা বললাম ভেঙে গেলে পোলারিটি নষ্ট হয়ে যায়। তার মানে এই পোলটা যদি আমরা
এরকম করে মুছে দিই, এই পোলটা যদি আমরা ভেঙে দিই, যদি পোলটাকে নষ্ট করে দিই, তাহলে কিন্তু এর যে এন্ড প্রান্তটা আছে এই এন্ড প্রান্তটা কিন্তু এখন স্টিকি হয়ে গেছে, মানে চটচটে হয়ে গেছে, কেননা পোলারিটি ব্যাপারটা নাই। এই ক্রোমোজোমটা কিন্তু যে কোনো ক্রোমোজোমের সঙ্গে কিন্তু এখন বাইন্ড করে যেতে পারে। তার মানে এই 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 ক্রোমোজোমের এই বাহুটা যদি ভেঙে যায় সাপোজ, তাহলে কিন্তু এই বাহুটা এখন এই বাহুটার সঙ্গে অ্যাটাচ হয়ে যেতে পারে। তার কারণ এর একটা পোল ছিল, কিন্তু এর এই সাইডটায় কিন্তু এখন পোলারিটিটা নষ্ট হয়ে গেছে। তার মানে এ কিন্তু এই জায়গার কিন্তু খুব সহজেই কিন্তু বাইন্ড করে যাওয়ার একটা ক্ষমতা থেকে যাচ্ছে। তার মানে এটা এখন কিন্তু ডাইসেন্ট্রিক ক্রোমোজোমে কনভার্ট হয়ে গেল। আর সেই জায়গায় এটা কিন্তু এখন অ্যাসেন্ট্রিক ক্রোমোজোমে কনভার্ট হয়ে গেল। এরকমের দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে, এবং সেটা ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই যে মিউটেশনের কথা বলছি সেই মিউটেশনের কারণে হয়। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো প্রতিটা ক্রোমোজোমের ক্ষেত্রে, ধরো ক্রোমোজোমটা রয়েছে, এটা তো একটা সাইক্লিক আকারে চলছে, মানে এখন যেটা ক্রোমোজোম সেটা আবার যখন সেলটা ইন্টারফেস দশায় আসবে তখন সেটাই আবার ধরো ক্রোমাটিন ফাইবার হবে, আবার ক্রোমাটিন ফাইবার থেকে ক্রোমোজোম হবে, এইভাবে তো কন্টিনিউ হতে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রতিবারই কিন্তু যখন এই কনভারসেশন চলে তখন কিন্তু টেলোমিয়ার রিজিয়ানটা একটু একটু করে কমতে আরম্ভ করে, একটু একটু করে ছোটো হতে আরম্ভ করে, মানে এই রিজিয়ান থেকে আস্তে আস্তে ছোটো হতে আরম্ভ করে, এরকম কিন্তু একটা কনসেপ্ট আছে। এবং ছোট হওয়ার জন্য কি হয়, এই এই যে শেষের দিকের যে পরিমাণ ডিএনএর যে লেন্থ, সেই লেন্থ কিন্তু একটু একটু করে কমে যায়। তার জন্য যত বয়স বাড়তে থাকে অনেক কিছুই কিন্তু ম্যাল ফাংশনিং হয়ে পড়ে। তুমি দেখো একটা ইয়াং অবস্থায় বা একটা ছোটোবেলায় যে সমস্ত ব্যাপারগুলো, সমস্ত কিছু দেখার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে থেকে শুরু করে হজম করার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই যতটা পারফেকশন থাকে, বয়স যত বাড়তে থাকে তত কিন্তু সেই পারফর্মিং যে ক্যাপাসিটি সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে। আর এই কমতে থাকার পেছনে কিন্তু, বা আমাদের মৃত্যু হয়ে যাওয়ার পেছনে কিন্তু এরকম একটা কনসেপ্ট রয়েছে যে টেলোমিয়ার রিজিয়ান, যেটা সেই টেলোমিয়ার রিজিয়ান আস্তে আস্তে ছোট হয়ে যাওয়া, এরকম একটা কনসেপ্ট কিন্তু রয়েছে। তার মানে টেলোমিয়ার রিজিয়ান যত সেল ডিভাইড করছে, যত পরের দিকে সেল ডিভাইড করছে, আস্তে আস্তে যত ডিভাইড করতে করতে যাচ্ছে, তত আস্তে আস্তে সেখানে ক্রোমোজোমের লেন্থ যেটা, সেই ক্রোমোজোমের লেন্থটা ছোটো হতে যাচ্ছে। আর ক্রোমোজোমের লেন্থটা যত ছোট হচ্ছে তত কিন্তু সেখানে টেলোমিয়ার রিজিয়ান যে যে ডিএনএ, সেই ডিএনএর কিন্তু পরিমাণ লেন্থে কমতে থাকছে। ফলে কিন্তু সেখানে অনেক জিনই কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য অনেক ক্যারেক্টার কিন্তু সেক্ষেত্রে প্রকাশ পেতে নাও পারে। আরেকটা জিনিস এখানে ক্রোমোজোমের ক্ষেত্রে বলার রয়েছে, সেটা হলো যে ক্রোমোজোমের এন্ড প্রান্তে কোনো কোনো ক্রোমোজোমের ক্ষেত্রে দেখা যায় যে ফোলা বাল্বের মতো অংশ রয়েছে, যেটাকে আমরা স্যাটেলাইট বলছি। দেখো এই ক্রোমোজোমটার ক্ষেত্রে এঁকে দিয়েছি যে এরকম বাল্বের মতো ফোলা অংশ, যেটাকে আমরা স্যাটেলাইট বলছি। এই স্যাটেলাইটে অ্যাকচুয়ালি যাদের যে সমস্ত ক্রোমোজোমের স্যাটেলাইট আছে তাদেরকে স্যাট ক্রোমোজোম বলা হয়। এই যে সাইন অ্যাসিড, থাইমো নিউক্লিনো কো, এইরকম একটা টার্ম এখানে রয়েছে। স্যাটের ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় আসতে পারে 11-এর ক্ষেত্রে। তো ব্যাপারটা হলো কি, যে আগে ভাবা হতো যে এই যে স্যাটেলাইট রিজিয়ান, এই স্যাটেলাইট রিজিয়ানে যেমন দেখো স্যাটেলাইট রিজিয়ানে কোনো ডিএনএ নাই। এই যে সাইন অ্যাসিড আর থাইমোনিউক্লিনো, এই কথাটার মানেই হলো ডিএনএ বিহীন অংশ। ঠিক আছে, মানুষের ক্ষেত্রে 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 21 নম্বর, 22 নম্বর, এই 5টা ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয়। এটা অবশ্যই মাথার মধ্যে রাখবে যে এই যে 13, 14, 15, 21, 22 এই 5টা ক্রোমোজোমকে মানুষের ক্ষেত্রে স্যাট ক্রোমোজোম বলা হচ্ছে। ঠিক আছে, এই মোটামুটি ডিএনএর ক্ষেত্রে একটা ক্রোমোজোমের ক্ষেত্রে একটা ক্রোমোজোমের স্ট্রাকচার, এই নিয়ে মোটামুটি একটা ধারণা আমরা পেলাম, একটা ক্রোমোজোমের গঠন কেমন হবে সেই ধারণা আমরা পেলাম। এবার ক্রোমোজোম সংক্রান্ত কিছু বেসিক জিনিস নিয়ে কিন্তু এরপরে আমরা আলোচনা করে নেব। দেখো ক্রোমোজোম নিয়ে আলোচনা করলে কিছু টার্ম কিন্তু আমাদের জানতেই হয়। যেমন বেসিক প্রথমেই বলি যে ক্রোমোজোম, আমরা অবশ্যই ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোম পড়ছি। ক্রোমোজোম যে কনসেপ্টটা সেটা প্রোক্যারিওটিক সেলে নেই, তার কারণ প্রোক্যারিওটিক সেলে হিস্টোন প্রোটিনটা অ্যাবসেন্ট আছে। আমরা এতক্ষণ পড়ানোর পর নিশ্চয়ই বুঝতে পেরেছি যে হিস্টোন প্রোটিন প্রোক্যারিওটিক সেলে থাকে না, সেই জন্য প্রোক্যারিওটিক সেল কিন্তু ক্রোমোজোম ফর্ম করতে পারে না। প্রোক্যারিওটিক সেলের যে জিনোম আমরা পড়েছি আগেও, নিউক্লিওয়েড বা জিনোম এরকম, জেনোফোর এরকম পড়েছি, তো সেখানে শুধুমাত্র ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ ছিল। এবং যে ডিএনএগুলোতে জিনের সংখ্যা অত্যন্ত কম, লিমিটেড,
ইউক্যারিওটিক সেলে কিন্তু জিনের সংখ্যা হিউজ, সেই জন্য ডিএনএ লেন্থও কিন্তু অনেকটা হিউজ এবং অনেক জাঙ্ক জিন রয়েছে, মানে সেখান থেকে অন্যান্য জিনিস তৈরি হয়, সেই জন্য কিন্তু ডিএনএ লেন্থটা অনেক বেশি। এবার এখানে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড এরকম 3টে টার্ম রয়েছে। তো সেখানে কি একদম বেসিক কনসেপ্ট, সেটা হলো যে ক্রোমোজোমের নিয়ে আমরা আলোচনা করলাম, সেই ক্রোমোজোমের সংখ্যা বিভিন্ন প্রাণীতে বিভিন্ন রকম। এবার যত বড় প্রাণী তত বেশি যে ক্রোমোজোম সংখ্যা এমন একদমই নয়, ঠিক আছে? ক্রোমোজোম সংখ্যা এভাবে ভ্যারি করে না, অর্গানিজম অনুযায়ী আলাদা হয়, এমন কোনো ব্যাপার নাই যে অর্গানিজম এর ক্রোমোজোম সংখ্যা যত বেশি হবে পার সেলে তত তার তোমার যে সে তত বড় আকৃতির হবে, এমন কোনো কিন্তু ব্যাপার নয়। হ্যাঁ, এবং আরেকটা জিনিস সেটা হলো এই যে ক্রোমোজোম সংখ্যা বলছি, এটা কিন্তু নিউক্লিয়াসের উপর বেস করে হচ্ছে। তার মানে আমি একটা হাতের থেকে যদি কোষ নিই, সেখান থেকেও যে যে জিনিসটা পাবো, যতগুলো ক্রোমোজোম পাবো, আমি যদি কপাল থেকে নিই সেখান থেকেও তাই পাবো, পা থেকে নিলেও কিন্তু তাই পাবো। এটা একটা ব্যাপার রয়েছে। তো হ্যাপ্লয়েড মানে হলো ওয়ান সেট অফ ক্রোমোজোম, সেট অফ ক্রোমোজোম যেখানে একটা, তার মানে কি এখানে 1 থেকে আমি 8 পর্যন্ত জাস্ট দেখিয়েছি, তাহলে 1 থেকে 8 নম্বর ক্রোমোজোম পর্যন্ত গোটাটা হলো একটা সেট, কারণ তার n=8 লিখেছি, তার মানে তার 8টাই ক্রোমোজোম আছে বা 8 রকমের ক্রোমোজোম আছে। প্রতিটা যদি একটা করে থাকে, তার মানে একটা সেট হলো, ওয়ান সেট অফ ক্রোমোজোম মানে হলো হ্যাপ্লয়েড। সেই সেটটাই যদি দুটো থাকে, দেখো 1 নম্বর ক্রোমোজোম দুটো, 2 নম্বর দুটো, 3 নম্বর দুটো, এরকম করে 8 নম্বর পর্যন্ত আমরা দুটো করে এঁকেছি বা লিখেছি, সেখানে আমরা 2n=16 লিখেছি, মানে একটা ডিপ্লয়েড সেট। সাধারণত কি হয়, এটা আমাদের যে দেহকোষ এবং জনন কোষ, এরকমের কোষ পড়ার সময় ধরে দেখেছিলাম যে সোমাটিক সেল আর জার্মিনাল সেল। তো দেহকোষের ক্ষেত্রে 2n থাকে, মানে ডিপ্লয়েড নাম্বার থাকে, এর মধ্যে একটা সেট বাবার কাছ থেকে আসে এবং একটা সেট মায়ের কাছ থেকে এসছে যখন শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয়েছিল তখন, ঠিক আছে? তার মানে এখন তোমার কাছে বাবার কাছ থেকে আসা একটা সেট এবং মায়ের কাছ থেকে আসা একটা সেটের ক্রোমোজোম রয়েছে, এবং সেই ক্রোমোজোমগুলোর ওই ডমিনেন্ট রিসেসিভ মানে প্রকট প্রচ্ছন্ন অনুযায়ী তোমার কিন্তু বডিতে ক্যারেক্টারগুলো ফুটে উঠেছে। যখন আমরা স্পার্ম বা এগের ক্ষেত্রে ভাবছি, তখন কিন্তু সেটা হ্যাপ্লয়েড নাম্বার, মানে টোটাল সেট অফ ক্রোমোজোম কিন্তু একটা। ট্রিপ্লয়েডের ক্ষেত্রে সেমই ব্যাপার, ট্রিপ্লয়েডে 3টে করে সেট রয়েছে, এটা আমরা সাধারণত এখন দেখতে পাবো না। আমরা যে এন্ডোস্পার্ম, সোর্সের ক্ষেত্রে এন্ডোস্পার্ম হয়, সেই এন্ডোস্পার্মের ক্ষেত্রে কিন্তু এটা দেখতে পাই। ট্রিপ্লয়েডের ক্ষেত্রে প্রতিটা যে ক্রোমোজোমের সেট অফ ক্রোমোজোম কিন্তু 3টে থাকছে, তার মানে এরপরেও কিন্তু টেট্রা, পেন্টা, হেক্সা, প্লয়েড এরকম থাকবে। আমরা ক্লাস 12-এর ক্ষেত্রে পড়বো প্লয়েডি লেভেল, তখন দেখতে পাবো। ট্রিপ্লয়েড তোমার এন্ডোস্পার্ম, যে বীজের ক্ষেত্রে যে এন্ডোস্পার্ম থাকে, সেই এন্ডোস্পার্মের ক্ষেত্রে ট্রিপ্লয়েড তাদের ক্রোমোজোম সংখ্যা দেখা যায়। যাই হোক, সেখানে 3n=24 হতো। আরেকটা জিনিস আমরা দেখেছি, অটোজোম আর অ্যালোজোম আমরা পড়েছি। তো মানুষের ক্ষেত্রে যদি আমরা 2n=46 আমরা আলোচনা করি, তাহলে সেখানে অটোজোম 22 জোড়া, মানে 1 থেকে 22 নম্বর পর্যন্ত যে ক্রোমোজোমগুলো রয়েছে তাদেরকে অটোজোম বলছি, এবং XY অথবা XX যাই হোক না কেন, মেল বা ফিমেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে অ্যালোজোম বলছি। একটা জিনিস মাথায় রাখবে যে অটোজোম মানে দেহ ক্রোমোজোম, অ্যালোজোম মানে সেক্স ক্রোমোজোম, এরকম আমরা বাংলাতে পড়ছি, কিন্তু এমন কোনো কিছু ভাবার দরকার নাই যে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম মানে XY শুধুমাত্র সেক্সুয়াল ক্যারেক্টার নিয়ন্ত্রণ করে বা সেক্স ক্যারেক্টারকে রেগুলেট করে, এমন কিন্তু কিচ্ছু ভাবার দরকার নেই। তার কারণ এক্স ক্রোমোজোমে আমাদের দেখার জন্য যে জিন, আমরা যে এই যে সবুজ লাল রঙগুলো দেখতে পাই, তাদের জন্য যে প্রোটিন সিনথেসিস হয়, সেই প্রোটিন কিন্তু এক্স ক্রোমোজোম থেকে সিনথেসিস হয়। আমাদের যে রক্ত তঞ্চনের জন্য যে প্রোটিন, তার মধ্যে কিন্তু কেউ 8 নম্বর 9 নম্বর এরকম কেউ কিন্তু এক্স ক্রোমোজোম থেকে সিক্রেশন, মানে এক্স ক্রোমোজোমে তার জিনগুলো রয়েছে। তার মানে অ্যালোজোমেও কিন্তু আমাদের বডি ক্যারেক্টার রেগুলেট করার জিন আছে, শুধু এমন ভাবার দরকার নেই এক্স এবং ওয়াই। যেমন মানুষের পুরুষের ক্ষেত্রে কানের লতিতে যে চুল দেখা যায়, সেটা কিন্তু ওয়াই ক্রোমোজোম বহন করছে। তার মানে অনেক দেহ ক্রোমোজোমের অনেক বডি ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টারগুলো কিন্তু এক্স বা ওয়াই ক্রোমোজোম ক্যারি করছে। তার মানে সেক্ষেত্রে কিন্তু এই কনসেপ্টগুলো মাথার মধ্যে রাখবে। অটোজোম মানেই দেহ ক্যারেক্টার এবং অ্যালোজোম মানেই সেই ক্রোমোজোমগুলো সেক্স ক্যারেক্টারকে রেগুলেট করছে, এমন কিন্তু ভাবার কোনো প্রয়োজন নেই, বা এমন কিন্তু ভাবাটা উচিত হবে না, ঠিক আছে?
এই নিয়ে মোটামুটি আমাদের ক্রোমোজোম নিয়ে আলোচনা হলো। এবার দু একটা জিনিস, যেমন সবচেয়ে কম ক্রোমোজোম নম্বর দেখা যায় কোন প্রাণী বা উদ্ভিদে, সবচেয়ে বেশি ক্রোমোজোম নাম্বার দেখা যায় কোন উদ্ভিদ বা প্রাণীতে, এই ব্যাপারগুলো আমাদের দেখতে হবে। এবং প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে যে ক্রোমোজোম দেখা যায় না, সেক্ষেত্রে হিস্টোন প্রোটিনের অভাবে যে শুধুমাত্র ডিএনএ স্পাইরাল আকারে রয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। প্রোক্যারিওটিক সেলের কিন্তু সেইভাবে ক্রোমোজোম ফরমেশনের কোনো ব্যাপারটা নেই। এই নিয়ে মোটামুটি আমাদের ক্রোমোজোমের আলোচনা শেষ হলো। পরের যে টপিক আছে সেই টপিক কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব।